ইভিএম না ব্যালট, এই নিয়ে বিতর্ক সারা দেশ জুড়ে। বিশেষ করে এই 5 রাজ্যের নির্বাচনের পর এই ইভিএম না ব্যালট এই নিয়ে কিন্তু তর্কটা বেশ জমে উঠেছে। কারণ মাঝখানে পড়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু এই ব্যাপারে ইন্টারভেন করেছে। আজকের আমরা যে আলোচনা করতে চলেছি সেই ইভিএম না ব্যালট নিয়েই। তবে তার আগে আপনাদেরকে বলি, আমাদের তো সমীক্ষা চলছে, আপনারা জানেন সারা বছরই আমরা সমীক্ষার সাথে যুক্ত থাকি। আমরা সমীক্ষা করে দেখেছি, মানুষকে যখন জিজ্ঞাসা করেছি ইভিএম না ব্যালট, মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রায় দিয়েছেন ব্যালটের ক্ষেত্রে। এটা কিন্তু মানুষের রায়, যদিও সরকার এই রায় শুনবে না, কারণ নির্বাচন কমিশনার এখন তারা ঠিক করবেন। নির্বাচন কমিশনার ঠিক করবেন প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর একজন অনুগত মন্ত্রী আর বিরোধী দলনেতা, এই তিনজন মিলে ঠিক করবেন। যদিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এখানে ঢোকার কথা ছিল, সরকার আইন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে বার করে দিয়েছে এই কমিটি থেকে। অর্থাৎ নির্বাচন কমিশনার নিয়োগে সুপ্রিম কোর্টের আর কোনো হস্তক্ষেপ চলবে না। আজকের এক্স ফ্যাক্টর আলোচনা করব এসব নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর ইভিএম না ব্যালট। আপনারা সকলেই বলবেন যে না ব্যালটেই ভোট হওয়া উচিত। শাসক পক্ষ হয়তো বলবে কোনোভাবে যে না ইভিএমই ভোট হওয়া উচিত, কারণ প্রত্যেকবারই দেখেছি যে শাসক পক্ষ ইভিএম এর পক্ষে থাকে আর বিরোধী পক্ষ থাকে ব্যালটে। এই ইভিএম নিয়ে কিন্তু প্রশ্নের শেষ নেই। ইভিএম নিয়ে প্রচুর প্রশ্ন, কারণ ইভিএম এর মাদার চিপ এখনো পর্যন্ত নির্বাচন কমিশন কাউকে টেস্ট করতে দেয়নি। মাদার চিপ বলতে কোনটা? যেখানে স্টোর হয়, ডেটাগুলো স্টোর হয়, আমি আপনি কাকে ভোট দিচ্ছি সেই ডেটাগুলো জমা হয়, সেই মাদার চিপটা কাউকে পরীক্ষা করতে দেয়নি। তারা ইভিএম দিচ্ছে পরীক্ষা করো, কিন্তু মাদার চিপ খুলতে দেব না, এরকম একটা মনোভাব। এই ক্ষেত্রে বিরোধীরা, বিশেষ করে দিগ্বিজয় সিং এবং সুপ্রিম কোর্টের কয়েকজন বিচারপতি, তারা কিন্তু একটা দারুণ প্রস্তাব এনেছেন, যে প্রস্তাবটা আমরা আগেই রেখেছিলাম, যে সমস্ত মেশিনে ভিভিপ্যাট রাখা হোক এবং ভিভিপ্যাট গুলো গোনা হোক। এখানে নির্বাচন কমিশনের যুক্তি যে ভিভিপ্যাট গুনতে অনেক সময় লাগবে। একটা ভিভিপ্যাটে বড় জোর 800 স্লিপ থাকে, 800, 1000 এর বেশি স্লিপ হয় না, কারণ প্রতি বুথে 1000-এর বেশি ভোটার হয় না। এই 1000 স্লিপ গুনতে কত সময় লাগতে পারে? যদি মেনে নিলাম যে 1000 স্লিপ গুনতে অনেক সময় লাগছে, তাহলে কাউন্টিং মেশিন দিয়ে কেন গোনা হবে না? বিরোধীরা দাবি করছেন যে এই যে আগামী ভোট আসছে 2024-এ, এই ভোটে ভিভিপ্যাট ব্যবহার করা হোক। অন্তত মানুষ যেন ভোট দেওয়ার পর দেখতে পারে তিনি কাকে ভোটটা দিলেন। রামকে দেওয়ার পর শ্যামের কাছে চলে গেল কিনা, ভিভিপ্যাট কিন্তু সেটা বলে দেবে। আর এখানেই ভয় পাচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার। এই দুদিন আগে ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠক হলো। 60 জন সদস্য, প্রায় আপনার 21 জন, প্রায় 21 না, 27টি রাজনৈতিক দল তারা বসেছিল অশোকা হোটেলের কনফারেন্স রুমে। তারা বেশ কয়েকটা সিদ্ধান্ত নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত ফর্মুলাই কাজ হয়েছে, যেটা আমরা গতকাল লাইভ অনুষ্ঠানে বলেছি আপনাদেরকে, সেটা নিয়ে আর বিস্তারিত বলছি না। তবে ছোট্ট করে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে 543-45টা আসন আছে, তার মধ্যে 300 আসনই কংগ্রেস লড়ুক, বেশিটাই কংগ্রেস লড়ুক, কারণ কংগ্রেস বড় দল। এবং তিনি এটাও বলেছেন যে বাকি 245টি আসনে বিরোধীরা লড়ুক, কিন্তু বিরোধীরা যে আসনে লড়বে সেখানে কংগ্রেস তারা প্রার্থী দিতে পারবে না, অর্থাৎ ভোট ভাগাভাগি হবে না। প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসছেন যে 1:1 লড়তে হবে। আমরা একটা পর্যালোচনা করে দেখেছি, আমরা একটা নিজেদের মতো বিশ্লেষণ করে দেখলাম, যদি সবাই তো আর মানবেন না হাইকমান্ডের কথা। কংগ্রেসের এমন একটা কালচার নেই যে হাইকমান্ড যা বলে দেবে সেটাই সকলে মানবেন, কারণ কেউ কেউ গোছ প্রার্থী হয়ে দাঁড়িয়েও যাবেন। যদি ধরে নিলাম 100 গোছ প্রার্থীও দাঁড়ায়, অর্থাৎ 450 আসনেও যদি 1:1 সমঝোতা হয়, তাহলেও কিন্তু বিজেপির মারাত্মক বিপাকে পড়বে, মারাত্মক। কারণ বিজেপির 39% ভোট, বিরোধীদের 61% ভোট। বিজেপির ভোট শতাংশ বাড়বে বলে আর কেউ মনে করছেন না, বিজেপি নিজেরাও মনে করছেন না। তারা 39%-এর নিচে থাকবেন, কিন্তু ওপরে উঠবেন না। আর এই বিরোধীদের 61%-এর মধ্যে যদি বিরোধীরা 11% ভোট ছেড়েও দেয়, যেমন নবীন পট্টনায়ক আসবেন না, কেসিআর থাকবেন না, মায়াবতী থাকবেন না হয়তো জোটে,
এই 11% ভোট যদি ছেড়েও দেয় তাহলেও কিন্তু 50% ভোট এই ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে থাকছে। অর্থাৎ বিজেপি 39% আর ইন্ডিয়া অ্যালায়েন্সের কাছে 50%। তফাৎটা কিন্তু অনেক বড়। এখানেই ভয় পাচ্ছেন নরেন্দ্র মোদী। তাই নির্বাচন কমিশনার নিয়োগে তার নিজের হস্তক্ষেপ চাই। নির্বাচন কমিশনার তিনি পছন্দ মতন করতে পারেন তাহলে কিন্তু নির্বাচন কমিশন ইভিএমেই যাবে। আমরা বলছি ইভিএমে যাক, কিন্তু ভিভিপ্যাটটা আবশ্যিক করা হোক। সমস্ত মেশিনে ভিভিপ্যাট জুড়ে দেওয়া হোক এবং ভিভিপ্যাটগুলো কাউন্টিং করা হোক। যদি ম্যানুয়ালি কাউন্টিং করা সম্ভব না হয় অন্তত যেন ইলেকট্রনিক্যালি কাউন্টিং করা যায় সে ব্যবস্থা করা হোক। এরকম অনেক বিকল্প প্রস্তাব আমরা এর আগেও দিয়েছি। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মল্লিকার্জুন খাড়গেকে কনভেনার করা হোক এবং প্রধানমন্ত্রীর মুখ করা হোক। এখানে এক ঢিলে অনেকগুলো পাখি মারতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিরকম? যেমন মল্লিকার্জুন খাড়গে একজন দক্ষিণ ভারতের মানুষ, দক্ষিণ ভারতের পূর্ণ সমর্থন আছে এই ইন্ডিয়া জোটে, কারণ সেখানে বিজেপির প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। এক। দুই হচ্ছে মল্লিকার্জুন খাড়গে একজন দলিত মুখ। এই দলিত মুখের বিরুদ্ধে নরেন্দ্র মোদীর জাঁকজমক করা মুখ গরিব মানুষ কতটা নেবে এই নিয়ে প্রশ্ন আছে। এটা কিন্তু একটা বড় ইস্যু তুলে ধরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আম আদমি পার্টি সমর্থনও করেছেন। নীতিশ কুমার লালু যাদব সমর্থন না করলেও তারা চুপ থেকেছেন, তারা সময় নিচ্ছেন। তারা কি বলবেন সে নিয়ে আমরা লক্ষ্য রাখবো সেদিকে। কিন্তু যতদূর জানা যাচ্ছে মনোজ ঝা তিনি কি বলেছেন আসুন একবার শুনে নি। আরজেডি সাংসদ মনোজ ঝা কি বলেছেন এই বৈঠক প্রসঙ্গে আগে একটু ছোট্ট করে শুনে নি। कमोबेश सबों ने माना कि 3 हफ्ते के अंदर 3 हफ्ते ये 24 दिन कर लीजिए, 25 दिन कर लीजिए, सीट शेयरिंग मास कॉन्टैक्ट प्रोग्राम पर बात हो। और ये सारी चीजें तय होगी कि मीटिंग यहां करना हो, वहां करना है, यहां करना है, वहां करना है। बाकी डिटेल आपको कहां एक्चुअली हो गई पहली और कहां दूसरी वो सब तय हो जाएगी। ये तय किया गया कि हम लोगों को 101 मैक्सिमम इंश्योर करना है। ये बहुत महत्वपूर्ण चीज है, 101। तीसरी चीज ये तय किया गया जो खास तौर पर तेजस्वी जी ने भी एम्फेसाइज किया कि हमें मोदी जी मुद्दा विहीन राजनीति करते हैं। हमें 5 वैसे मुद्दे देने हैं जो इन्होंने इंफैटिकली उन्होंने कहा जो लोगों को लगे कि ये मेरे मुद्दे हैं, चाहे रोजगार का मुद्दा हो, पेंशन का मुद्दा हो, रोजमर्रा की जिंदगी का मुद्दा हो, बच्चों के भविष्य का मुद्दा हो, बेहतर स्वास्थ्य का मुद्दा हो। इस तरह के मुद्दों का चयन कर, ये मैं समझता हूं उपलब्धि इस मीटिंग की रही कि मुद्दों पर बातचीत हो, मास कॉन्टैक्ट प्रोग्राम हो, सीट शेयरिंग विद इन 3 वीक्स एट ए स्टेट लेवल शुड बी एंश्योर्ड। ये तय कर लेना चाहिए। मैं समझता हूं उसके बाद जो कुछ आप मीडिया में देख रहे हैं, मैं माफी के साथ कहता हूं मेरा मन करता है उनके पांव पकड़ लूं। भूत आता है क्या? प्रेत आके आपको कुछ बताता है कि नीतीश जी नाराज हो गए, लालू जी नाराज हो गए? कोई नाराज नहीं हुआ। नीतीश जी प्रणेता हैं, शुरुआत उन्होंने ही की थी, और लालू जी एक अभिभावक की भूमिका में आज भी उन्होंने निर्देश दिया कि देखो वक्त थोड़ा ज्यादा बीत गया, अब सब कुछ टाइम बाउंड पीरियडिकली ये तय करना होगा। আরজেডি সাংসদ মনোজ ঝা কিন্তু পরিষ্কার করে বলে দিলেন নীতিশ কুমার লালু যাদব মোটেও রাগ করেননি, সবটাই মিডিয়ার মন গড়া। মিডিয়া মন গড়া কাহিনী তুলছে যে নীতিশ কুমার প্রধানমন্ত্রী হতে পারবেন না ভেবে হতাশ, লালু যাদব হতাশ, এরকম ব্যাপার নেই। এখন এমন একটা ব্যাপার এসে গেছে, দেওয়ালে পিঠ থেকে গেছে সকলকে এবার এগোতে হবে। আর এই এগোতে গেলে অন্তরায় হয়ে দাঁড়াবে সিট শেয়ারিং। সিট শেয়ারিং এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একটা টাইম বাউন্ড প্রোগ্রাম চেয়েছেন, অর্থাৎ আগামী 31শে ডিসেম্বরের মধ্যে সকলে যেন সিট শেয়ারিং করে নেন। এর জন্য রাহুল গান্ধীকে তিনি পরামর্শ দিয়েছেন যে আপনি আম আদমি পার্টির সাথে কথা বলুন, আপনি সমাজবাদী পার্টির সাথে কথা বলুন। এরকম বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় তারা দায়িত্ব দিতে চাইছেন, অর্থাৎ স্থানীয় স্তরে। যেমন ধরুন তৃণমূল কংগ্রেস পশ্চিমবাংলায় বেশি শক্তিশালী, তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক সিট শেয়ারিং এর ক্ষেত্রে। সমাজবাদী পার্টি কংগ্রেসের তুলনায় বেশি শক্তিশালী উত্তরপ্রদেশে, তাই সমাজবাদী পার্টিকে দেওয়া হোক। ওদিকে মহারাষ্ট্রে এনসিপি শিবসেনাকে দেওয়া হোক। এইভাবে যারা যেখানে শক্তিশালী তাদেরকে অগ্রাধিকার দিয়ে আগে ভোটটা জিতে আসা হোক। এখন এমন পরিস্থিতি হয়ে গেছে, সেই 2011 সালের কথা মনে পড়ছে। 2011 সালে যখন পরিবর্তন হয়, অর্থাৎ বামফ্রন্ট সরকার চলে যায় এবং তৃণমূল সরকার আসে,
তখন মানুষ তৃণমূল সরকারকে ভোট যতটা না দিয়েছে তার থেকেও বেশি ভোট দিয়েছিল বামফ্রন্টের বিরুদ্ধে। অর্থাৎ হ্যাঁ মমতা ভোট হয়নি, তখন হয়েছে না বামফ্রন্ট ভোট। বামফ্রন্টের বদলে যেই আসুক মানুষ তাকে গ্রহণ করে নিত। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সুযোগটা নিয়েছেন। ঠিক এখন এই একই অবস্থা চলছে দেশে। বিজেপি আগে যাক। মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে, জিনিসপত্রের দাম বেশি, কোনো পরিষেবা, সরকারি পরিষেবা পাওয়া যাচ্ছে না, একটাও এইমস, একটাও নতুন কোনো বিশ্ববিদ্যালয় মহাবিদ্যালয় স্থাপন হচ্ছে না। অথচ আমাদের প্রধানমন্ত্রী অর্থাৎ ফেকুজি, আমি একদম এভাবেই বলছি, তিনি বিভিন্ন জায়গায় গিয়ে গালগপ্প করে বেড়াচ্ছেন। আমাদের দেশে নাকি প্রত্যেক মাসে একটা করে এইমস তৈরি হয়, প্রত্যেক মাসে নাকি একটা করে আইআইটি তৈরি হয়, একটা করে আইআইএম তৈরি হয়, এরকম ঢপের গপ্প তিনি করে যাচ্ছেন বিদেশে গিয়ে। পৃথিবীটা এখন ছোট, পৃথিবীটা এখন অত্যন্ত ছোট হয়ে গেছে। মোদী সাহেব যতই ঢপের গপ্প করুন, মানুষ কিন্তু এটা খাচ্ছে না, কারণ তারা ভারতের পরিস্থিতি জানেন। তাই মোদীজির এই মিথ্যাচার বিদেশেও মানুষ নিচ্ছে না। বিদেশে মোদীজি যখন যাচ্ছেন তখন সভা করতে হলে তাকে স্টেডিয়াম ভাড়া করতে হচ্ছে, সেই সরকার দিচ্ছে না। স্টেডিয়াম ভাড়া করতে হচ্ছে, স্টেডিয়ামে লোক জোটানোর জন্য লোক ভাড়া করে আনতে হচ্ছে। জানেন এসব খবর? যারা বিদেশে আছেন তারা খুব ভালো করে জানবেন এই ব্যাপারটা। যাকে যে কথা বলছিলাম, ইন্ডিয়া অ্যালায়েন্স কতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। যদিও মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন যে তিনি এখন প্রধানমন্ত্রী পদের দাবিদার নন, ভোট শেষ হোক তারপরে না হয় এই নিয়ে চিন্তা ভাবনা করা যাবে। এটা তাঁরও উদারতা। মমতা বন্দ্যোপাধ্যায় একজন বলিষ্ঠ নেত্রী হয়ে তিনি যেমন উদারতা দেখিয়েছেন মল্লিকার্জুন খাড়গের প্রতি, তেমনি মল্লিকার্জুন খাড়গেও কিন্তু আর একটা পাল্টা উদারতা দেখিয়েছেন যে ভোটটা হোক, তারপরে সাংসদেরা মিলে ঠিক করবে। এই যে পারস্পরিক সম্মান, একে অপরকে সম্মান দেওয়া, একে অপরকে সৌহার্দ্যের মধ্যে বেঁধে নেওয়া, এটাই দরকার। সবচেয়ে বড় দরকার কংগ্রেসের উদারতা। কংগ্রেস যতটা উদার হতে পারবে এই জোট তত শক্তিশালী হবে। আর এর সাথে সাথে যেটা আমরা শুরু করেছিলাম, ইভিএম না ব্যালট, এটা নিয়েও কিন্তু সমস্ত বিরোধী দল তারা কিন্তু সুপ্রিম কোর্টে এবার যেতে চলেছে। তাদের দাবি ভিভিপ্যাট কাউন্ট করতে হবে, সব মেশিনে ভিভিপ্যাট দিতে হবে। কি হবে আমরা জানি না, তবে এটা ঠিক যে সরকার কিন্তু কিছুতেই এটা মেনে নিতে চাইবে না। যতই তারা নির্বাচন কমিশনারের বিল পাস করুক বা কমিশনার নিয়োগের বিল পাস করুক, যাই করুক না কেন, কমিশনার যেই হন, ভোটটা তো দেবে মানুষ। কমিশনার তো ভোট দেবে না, ইডি সিবিআই এসে তো ভোট দেবে না, ইনকাম ট্যাক্স এসে ভোট দেবে না, দেবে তো মানুষ। যত বিরোধীদের কণ্ঠরোধ করার চেষ্টা হবে, মানুষ কিন্তু একত্রিত হচ্ছে। এই যে এতগুলো সাংসদ, 141 জন না 50 জন, এতজন সাংসদকে বহিষ্কার করা হলো, মানুষের সিম্প্যাথি যাবে না? কেন বহিষ্কার করা হয়েছে? তাদের অপরাধটা কি? তারা জানতে চেয়েছেন যে স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি চেয়েছেন শুধু। কিসের জন্য? না, স্মোক বম নিয়ে দুজন মানুষ সংসদের ভিতরে ঢুকে গেল, নিরাপত্তার প্রশ্ন। তাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে এসে সাংসদদেরকে অবহিত করুন, তিনি জবাব দিন। এই অপরাধে এতগুলো সাংসদকে বহিষ্কার করা হলো। কারণ একজন সাংসদকে বাঁচাতে হবে। কোন সাংসদকে? যার অনুমতিক্রমে এই দুজন মানুষ ঢুকেছিল, তাকে বাঁচাতে হবে। একজন সাংসদকে বাঁচাতে গিয়ে এতগুলো সাংসদকে বহিষ্কার করে দেওয়া হলো। এটা নাটক, এটা নাটক ছাড়া আর কিছু না। আর এখন বলা হচ্ছে না, জাটদের অপমান, ধনখড় সাহেবের অপমান। মিমিক্রি করলে কারোর অপমান হয় না। বিখ্যাত মানুষদের মিমিক্রি অনেকেই করে। স্বয়ং মোদীজি করেছেন কতবার, সংসদ ভবনের ভেতরে করেছেন। অতএব এইসব নিয়ে কোনো কথা না। কারণ জাটদের আপনারা সম্মান দিলে ওই জাট মেয়েদের সম্মান দিতেন যারা ওই যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দিচ্ছিল যৌন নিপীড়নের বিরুদ্ধে। যাদেরকে টেনে হিচড়ে আপনারা নিয়ে গেছেন তারা কিন্তু প্রত্যেকেই জাট ছিল। সেই জাট মহিলাদের সম্মান না দিয়ে ওই ধনখড় সাহেবকে জাট সাজিয়ে লাভ হবে না কিছু। জাটেরা আপনাদেরকে আর ভোট দেবে না। কারণ কৃষি বিল নিয়ে আপনারা যে ধরনের ধ্যাসটামো করেছেন, যে এত মানুষ মারা গেছে কৃষি বিলের জন্য, আপনাদের মানুষ ক্ষমা করবে না, এটা জেনে রাখুন। আগামী 2024 আমরা একদম পুঙ্খানুপুঙ্খ রাজ্য ধরে ধরে আলোচনা করব। আমরা প্রত্যেকটি রাজ্যের কি পরিস্থিতি বর্তমানে সেইটা নিয়ে আলোচনা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আর যারা আমাদের পাশে থাকতে চান তারা আমাদেরকে নিচের নাম্বারটিতে ফোন করুন, 9830075869। আবার বলছি, 9830075869। এই নাম্বারে ফোন করুন, আমরা বলে দেবো কোনভাবে, কোন পথে, কিভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। নমস্কার।